অবশেষে পুলিশের থেকে সাক্ষ্যকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল বারবারই পুলিশ অফিসারকে বলে, স্যার এখানে আপনি শুধুমাত্র সাক্ষ্যবাবুরই অপরাধটা দেখে যাচ্ছেন, আরেকজন যে অপরাধ করেছে কই তাকে তো দেখছেন না। চৈতি ম্যাডাম, সে তো কিছু কম অপরাধ করেনি, সে আমার সাথে অনেক বড়ই অপরাধ করেছে। এখন যদি আপনি চৈতি ম্যাডামের অপরাধটা ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না। এরপরে অফিসার বলে, এই শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলছি না। ঝিল তখন বলে, ও মা, আমার সাথে কেন কথা বলবেন না? আরে বাবা, এই বিয়েটা তো আমার সাথে সাক্ষ্যবাবুরই হয়েছে নাকি? তো এই বিয়েতে আমি তো জড়িত রয়েছি। আমার সাথে কথা না বলে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন আমারই সামনে, এটা কি করে সম্ভব বলুন তো? তখনই অফিসার বলে, তুমি তো দেখছি বড্ড বেয়াদব মেয়ে, আমাকে কোনোভাবেই কথা বলতে দিচ্ছ না। এরপরে ঝিল বলে, আপনি আপনার মুখটা সামলে নিয়ে কথা বলুন। প্রথমত আপনি আমাকে আপনি করে বলুন, ঠিক আছে? তুমি করে বলবেন না, কারণ আমি আপনার চেনা পরিচিত কেউ হই না। আর সব থেকে বড় কথা, যে অন্যায় চৈতি ম্যাডাম করেছে সেই অন্যায়ের জন্য চৈতি ম্যাডামকে শাস্তি পেতেই হবে। আমি কিন্তু স্যার এটা বলে দিলাম, কারণ আপনি একতরফা শাস্তি দেবেন সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। তখনই সাক্ষ্যর বাবা বলে, অফিসার, এই যে মেয়েটি অন্যায় করলো, এই মেয়েটি আমার ছেলের সংসারটা ভেঙে দিল, কই সে ব্যাপারে তো আপনি খোঁজখবর নিচ্ছেন না। দেখুন, শুধু শুধু একতরফা দোষ দেখলে কিন্তু হবে না। এরপর ভিসা বলে, অফিসার, আপনারা না বস্তির ছেলেদের রেকর্ডের কথা জানেন না, তাই হয়তো এত কিছু করতে পারছেন। যদি জানতেন তাহলে বুঝে যেতেন যে আপনি যদি ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন তাহলে আমরা ঠিক কী করতে পারি। অফিসার বলে, কি করব আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। সেই মুহূর্তে কনস্টেবল বলে, স্যার এদের সাথে ফালতু ঝামেলায় জড়াবেন না, এরা বহুত চালাক আছে আর আমাদের ওপরে কোনো বদলাও নিতে পারে। দরকার কি, আপনি বরং ওদের ওপরে সমস্ত দোষফোষ উঠিয়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিন। এরপর অফিসার বলে, ঠিক আছে, আপনারা যখন এতবার করে বলছেন তখন আপনারা যেতে পারেন। এরপর চৈতি বলে, এই কি স্যার, আপনি কোনো স্টেপ না নিয়ে ওদেরকে ছেড়ে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আপনি একটা কিছু করুন, ওদেরকে আটকানোর চেষ্টা করুন। এরপর দেখা যায় সাক্ষ্যর বাড়িতে সাক্ষ্যর মা ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার তো সোসাইটিতে একটা মান আছে, আর সেই মান সম্মান সব কিছু এইভাবে যে আমার ছেলে নষ্ট করে দেবে, এ আমি কল্পনাও পর্যন্ত করতে পারিনি। তখনই ছুটি আন্টি বলে, বড় বৌদি, তুমি ঝিলকে শুধু শুধু ভুল বুঝছো। মেয়েটা কিন্তু খারাপ নয়, হতে পারে ও দরিদ্র, কিন্তু দরিদ্র বলেই যে ও খারাপ সেটা কি প্রমাণ হয় বলো তো? আমার মনে হয় তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না। ঝিলকে তুমি মানিয়ে গুছিয়ে নাও, দেখবে ও খুবই ভালো থাকবে এই বাড়িতে। আমি তো বলবো চৈতি যদি এই বাড়ির বউ হয়ে আসতো তাহলে তোমরা বিপদে পড়তে পারতে, কারণ চৈতিকে না আমার খুব ভালোভাবে চেনা আছে। ও যে কি করতে পারে আর কি পারে না সেটা তো আশা করছি তুমি নিজের চোখেই দেখে নিলে। বিয়ে হতে না হতেই সাক্ষ্যকে রীতিমতো নিয়ে গেল থানায়। কি দরকার ছিল ওর এইগুলো করার? ও তো জানে যে ও অন্যায় করেছে, কিন্তু তারপরেও ও এই কাজটা করলো। এই কাজটা করাটা কি ঠিক হলো? এর মধ্যেই সাক্ষ্য বলে, থ্যাংক ইউ অফিসার, আপনি যে শেষ পর্যন্ত বুঝেছেন, আমাদেরকে এইভাবে ছেড়ে দিলেন, তার জন্য একদিক থেকে আমাদের যেমন ভালো আপনারও ভালো। কারণ একটা মিথ্যে কিছু নিয়ে দৌড়াদৌড়ি করলে সেটা তো আর সত্যিতে রূপান্তরিত হবে না, তাই না? তখনই সাক্ষ্যর বাবা বলে, চৈতি, তোমার কয়েকটা জিনিস মনে হয় এখনও আমাদের বাড়িতে রয়েছে, তুমি এক কাজ করো, ওইগুলো নিয়ে চলে এসো, কারণ তোমার জিনিস তো আমাদের বাড়িতে রেখে আর কোনো লাভ নেই। আর এখন তো আমাদের বাড়ির বউ ঝিল, তো ঝিলের জিনিসপত্রই ওই বাড়িতে থাকবে, তোমার জিনিসপত্র নয়। চৈতি ভাবে সাক্ষ্য আর ঝিল তাকে এইভাবে ইনসাল্ট করলো, কিছুতেই সাক্ষ্যর এই অপমান করাটা মেনে নিতে পারে না চৈতি, আর বলে, তুই কিন্তু কাজটা ঠিক করলি না সাক্ষ্য, এইভাবে তুই যদি আমাকে অপদস্থ করিস তাহলে এর ফল কি হতে পারছে তুই হয়তো সেটা বুঝতে পারছিস না। সাক্ষ্য তখন বলে, ও মা, বুঝতে পারবো না কেন রে, সবই বুঝতে পারছি। আমার কি হতে চলেছে, কি হবে, সবটাই এখন জানা, কারণ তোর মতন মেয়েরা স্বার্থে ঘা লাগলে যে ঠিক কী করতে পারে সেটা তো আমি নিজের চোখেই দেখে নিলাম, তাই আমাকে আর এসব ব্যাপার নিয়ে বলতে হবে না। তখনই ঝিল বলে, শুনুন চৈতি ম্যাডাম, একেই তো অন্যায় করেছেন, তার উপরে আবার বড় বড় কথা বলছেন। জানি না কি করে বলতে পারছেন, শুধু বড়লোক হলেই অন্যায় করেই যে বড় বড় কথা বলা যায় সেটা হয়তো আমি আপনার কাছ থেকে শিখলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন,
অন্যায় করেছেন আপনি নিজেও। আপনি যেভাবে আমার কান ভাঙিয়েছিলেন, আপনি প্রমাণ করেছিলেন যে আপনি ভালোবাসেন সাক্ষ্যবাবুকে আর সাক্ষ্যবাবু আপনাকে ভালোবাসে, সেটা যে কত বড় একটা মিথ্যে কথা ছিল সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাই আমি আর কোনোভাবেই আপনাকে ক্ষমা করব না, কিছুতেই আমরা ক্ষমা করব না আপনাকে। তার জন্য আপনার যা হবার হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এর মধ্যেই বিশা বলে, ছেড়ে দে ঝিল, তুই আর এই সমস্ত কথা বলিস না। চল, তোকে তো শ্বশুরবাড়ির চৌকাঠ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আজকে থেকে তুই পাকাপাকিভাবে ওই বাড়ির বউ, তারপর তো তোর সংসার জীবন শুরু হয়ে যাবে। চল। এরপরই সাক্ষ্য, ঝিল আর সাক্ষ্যর বাবা তিনজনে মিলে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। অন্যদিকে সাক্ষ্যর মা কিছুতেই ঝিলকে বরণ করে ঘরে তুলবে না বলে ঠিক করে, আর বলে যেই মেয়েটাকে ও বিয়ে করেছে তাকে আমি কোনোদিনও বরণ করে ঘরে তুলব না। ওই মেয়েটা কোনোভাবেই আমার সংসারে থাকতে পারে না। এরপরেই তখনই ছুটি আন্টি বলে, এইসব বলো না বড় বৌদি, তোমার ছেলেটার কথা ভাবো। তোমার ছেলেও তো রয়েছে, সে যখন একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে তখন তো তোমার তাকে মেনে নেওয়াই উচিত, কারণ তোমার ছেলের সুখটাতে তোমার দেখা উচিত, তাই না? তুমি শুধু ঝিলকে নিয়েই পড়ে আছো, একবার তো সাক্ষর কথাটাও ভাবছো না। শুধুমাত্র নিজের সোসাইটি, নিজের পাওয়ার, নিজের মান সম্মান এসব নিয়েই ভেবে যাচ্ছ। ছেলেটা একজনকে ভালোবাসে, তার সাথে সারাটা জীবন সংসার করতে চায়, একবারও কি সেই বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখেছো? তাই আমার মনে হয় তুমি যেটা করছো সেটা অন্যায় করছো। আমার মনে হয় ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে। এর মধ্যেই ঝিলকে বরণ করতে চায় না সাক্ষর মা, আর বলে ওই মেয়েকে বরণ করলে আমাদের বাড়ির কেউই খুশি হবে না। তখন সুদর্শনা বলে, আমি কিন্তু খুশি হয়েছি। এই মেয়েটা ঠিক নিজের যোগ্যতা দিয়ে এই বাড়ির প্রত্যেকের মন জয় করে নেবে। ওর মধ্যে সেই ট্যালেন্ট আমি দেখেছি। ছুটি আন্টিও সেই একই কথাই বলতে থাকে যে আমিও এটা দেখেছি, ঝিল সবার মন জয় করে নেয়। ঝিলকে যদি কেউ একটু সুযোগ দেয়, ঝিল নিজেকে ঠিক প্রমাণিত করতে পারবে যে ও কত বড় মনের মানুষ আর কত ভালো মানুষ। আর আমার মনে হয় সাক্ষ্য একদম ঠিক মানুষকেই চিনেছে, সেটা অস্বীকার করবার জায়গা নেই।